হ্যালো, আমি আনিসুল ইসলাম। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের উপর এটি আমার চতুর্থ ভিডিও। তো আজকে আমি যেই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। তো প্রায়োরিটি শিডিউলিংটা হচ্ছে এমন একটা শিডিউলিং যেখানে প্রত্যেকটা প্রসেসের সাথে এক একটা করে প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকবে। তো এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। প্রসেস P1 এর সাথে একটা প্রায়োরিটি নাম্বার 3 দেওয়া আছে, প্রসেস P2 সাথে একটা প্রায়োরিটি নাম্বার দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা প্রসেসের সাথে এক একটা করে প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকবে। তো এই প্রায়োরিটি নাম্বারের উপর ভিত্তি করেই সিপিইউ চুজ করবে কোন প্রসেসটাকে আগে এক্সিকিউট করবে অথবা কোন প্রসেসটাকে পরে এক্সিকিউট করবে। তো যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সিপিইউ তাকে আগে এক্সিকিউট করবে। তো প্রায়োরিটি নাম্বার সবচেয়ে বেশি সেটা বলতে আমি আসলে কি বোঝাই, আপনি দেখতে পারতেছেন এখানে P1 প্রসেসের প্রায়োরিটি নাম্বার 3, P2 প্রসেসের 1, P3 প্রসেসের 4, P4 প্রসেসের প্রায়োরিটি নাম্বার 5, P5 প্রসেসের প্রায়োরিটি নাম্বার 2। তার মানে কি এখানে সবচেয়ে বড় প্রায়োরিটি নাম্বারটা 5, তাহলে কি সবচেয়ে বেশি প্রায়োরিটি 5-এর? আসলে এটা নির্ভর করে সিস্টেমের উপর। অনেক যেটা আমি এখানে লিখেই রাখছি, আপনারা দেখতে পারতেছেন যে এটা একটা সিস্টেম ডিপেন্ডেন্ট, যে কোনটা প্রায়োরিটি বেশি অথবা কোনটা প্রায়োরিটি কম সেটা কীভাবে আমরা বুঝবো। এটা মূলত সিস্টেম ডিপেন্ডেন্ট, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে অ্যাকচুয়ালি স্মলেস্ট নাম্বার, যেই নাম্বারটা সবচেয়ে ছোট, এখানে প্রায়োরিটি নাম্বারের মধ্যে যেই নাম্বারটা সবচেয়ে ছোট সেটার প্রায়োরিটি বেশি থাকে। তো অনেক সিস্টেমে এই উল্টোটাও দেখতে পারেন যে হাইয়েস্ট নাম্বার ইকুয়াল হাইয়েস্ট প্রায়োরিটি, যেই নাম্বারটা সবচেয়ে বড় তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। বাট আমি যেই এক্সাম্পলটা করবো অ্যাকচুয়ালি, বা যেই সিস্টেমটা আমি প্রসিডিওরটা ফলো করব সেটা হচ্ছে স্মলেস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটি। তার মানে যেই প্রসেসটার স্মলেস্ট নাম্বার এখানে প্রায়োরিটি নাম্বার, সেইটার প্রায়োরিটি বেশি থাকবে, সবার চেয়ে বেশি। তো আমি আবার বলতেছি, স্মলেস্ট নাম্বার ইকুয়াল হাইয়েস্ট প্রায়োরিটি। তো এইখানে সবচেয়ে ছোটো নাম্বার যেটা, সেটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। যেমন ধরেন P2 প্রসেসটার প্রায়োরিটি নাম্বার হচ্ছে 1, সুতরাং যেখানে P1 প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 3, P3 প্রসেসের প্রায়োরিটি হচ্ছে 4। তো সবগুলোর প্রায়োরিটি নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে সবচেয়ে ছোটো প্রায়োরিটি নাম্বারটা হচ্ছে P2 প্রসেসের 1। এবং আমি আগেই বলছি যে স্মলেস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটি। তো যেই প্রসেসের প্রায়োরিটি নাম্বার সবচেয়ে কম সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো এটা যেহেতু প্রায়োরিটি শিডিউলিং, সেহেতু সিপিইউ সবচেয়ে বেশি প্রায়োরিটি যারা আছে তাকেই আগে শিডিউল করবে, তারপর অন্য একটা প্রসেসকে এক্সিকিউট করার চিন্তা করবে। তো প্রায়োরিটি শিডিউলিং নিয়ে যেটা আরও একটা কথা বলতে চাই আমি, প্রায়োরিটি শিডিউলিং আসলে প্রিমিটিভ অথবা নন প্রিমিটিভ দুইটাই হতে পারে। তো আমি যে এক্সাম্পলটা দিব সেটা থাকবে নন প্রিমিটিভে। আর আরেকটা কথা হচ্ছে, যদি কখনো এরকম দেখতে পারেন যে প্রায়োরিটি নাম্বার, সেম প্রায়োরিটি নাম্বার যদি দুইটা প্রসেসে থাকে, তো সেক্ষেত্রে সিপিইউ কোনটা আগে এক্সিকিউট করবে? আসলে সিপিইউ সেক্ষেত্রে যেই প্রসেসটা আগে আসছে সেইটাকেই শিডিউল করবে বা এক্সিকিউট করবে। এখানে দেয়াই আছে সেম প্রায়োরিটি নাম্বার যদি কখনো থাকে, একই ধরনের প্রায়োরিটি নাম্বার থাকে, সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট FCFS, সেক্ষেত্রে সিপিইউ FCFS ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমটা ফলো করবে। তো চলুন আমরা যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার জন্য একটা গান চার্ট আঁকার চেষ্টা করি। তো আমাকে যেই কাজগুলো করতে হবে, প্রথমে আমরা ফাইন্ড আউট করব গ্যান চার্ট, তারপর বরাবরের মতোই অ্যাভারেজ ওয়েটিং টাইম, AWT, অ্যাভারেজ কমপ্লিশন টাইম। তো আমি এখানে অনেক শর্ট টার্ম ইউজ করতেছি, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি আমার পূর্ববর্তী লেকচার ভিডিওগুলোতে আলোচনা করে ফেলছি। তো আপনি যদি এই বিষয়গুলো বা এই টার্মগুলো বুঝতে না পারেন, আমি রেকমেন্ড করতেছি আপনাকে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করব। তো সবার প্রথম আমি গ্যান চার্টটা আঁকবো। তো আমি আগেই বলছি এটা প্রায়োরিটি শিডিউলিং, এখানে যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সিপিইউ তাকে আগে এক্সিকিউট করবে। তো আমি হাইয়েস্ট প্রায়োরিটি যার, তাকেই সিপিইউ আগে এক্সিকিউট করবে। তো এখানে কোন প্রসেসটা হাইয়েস্ট প্রায়োরিটি? আমি বলছিলাম যে স্মলেস্ট নাম্বার, এই যে প্রায়োরিটির যে কলামটা দেখতে পারতেছি, এই প্রায়োরিটি নাম্বারের মধ্যে যেই নাম্বারটা সবচেয়ে ছোট তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো আমি দেখতে পারতেছি এই প্রায়োরিটি কলামের সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে 1 এবং সেটা P2 প্রসেসের। তাই P2 প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি এবং সিপিইউ সবার আগে P2 প্রসেসটা শিডিউল করবে।
তো আমরা প্রিটিউ প্রসেস শিডিউল করতেছি, যেহেতু এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, তাহলে কত মিলি সেকেন্ড থেকে এটা শুরু হইতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। আমি আগের লেকচার ভিডিওতে বলছিলাম যে যদি কখনো অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে অ্যারাইভাল টাইমটা 0 মিলি সেকেন্ড। তো আমরা 0 মিলি সেকেন্ড থেকে শিডিউলিং শুরু করতেছি গ্যান চার্টে দেখানোর জন্য। তো 0 মিলি সেকেন্ড থেকে P2 প্রসেসটা, যেহেতু বার্স্ট টাইম 1 মিলি সেকেন্ড, তাহলে 0 মিলি সেকেন্ড থেকে সেটা চলবে 1 মিলি সেকেন্ড পর্যন্ত। তো P2 প্রসেসের কাজ শেষ। তো এখন কোন প্রসেসটা আমরা শুরু করব? সো আমাদের ফাইন্ড আউট করতে হবে নেক্সট স্মলেস্ট নাম্বার কোনটা প্রায়োরিটির কলামটাতে। তো পরবর্তী একেবারে কম প্রায়োরিটি নাম্বার হচ্ছে 2, তাহলে এটার প্রায়োরিটি বেশি, কারণ 2, 3, 4, 5 এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোটো 2, তাই 2 এর প্রায়োরিটি, যেটা P5 প্রসেস, তার প্রায়োরিটি বেশি, CPU এখন তাকে এক্সিকিউট করবে। তো P5 প্রসেস এবং তার বার্স্ট টাইম যেহেতু 5, তাহলে 1 এর সাথে যদি আমরা 5 যোগ করি সেটা হবে 6 মিলি সেকেন্ড। তো P5 এর কাজটাও শেষ। এখন আমাদের খুঁজতে হবে নেক্সট ছোটো নাম্বার কোনটা। আমাদের বাকি আছে P1, P3 এবং P4। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোটো নাম্বারটা হচ্ছে 3 এবং সেটা P1 প্রসেসের। তো P1 প্রসেসের হাইয়েস্ট প্রায়োরিটি। আমরা যদি P1 প্রসেসটা করি তাহলে 6 থেকে আমরা P1 প্রসেসের 6 থেকে আর বার্স্ট টাইম হচ্ছে তার 10, 6 আর 10 যোগ করলে সেটা হবে 16, সেটা হচ্ছে 16। তাহলে P1 প্রসেসটার কাজ শেষ। এখন আমাদের আছে আরও দুইটা প্রসেস, P3 এবং P4। এখন CPU কাকে নিয়ে কাজ করবে? যেটা প্রায়োরিটি নাম্বার অবশ্যই কম, যেটা দেখতে পাচ্ছেন 4, সেটা নিয়ে কাজ করবে। তো সেটা বার্স্ট টাইম হচ্ছে 2, 16 থেকে 2 যোগ করলে 18 হবে, 18 মিলি সেকেন্ড। তো আর একটা প্রসেসই বাকি আমাদের, সেটা হচ্ছে P4, এবং P4 প্রসেসটা 18 মিলি সেকেন্ডে শুরু হয়েছে এবং সেটা বার্স্ট টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড, সুতরাং এটা 18 থেকে 19 পর্যন্ত চলবে। তো আমাদের গ্যান চার্টটা আঁকা হয়ে গেলে এখন যদি আমরা এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে চাই সেটা অনেক সহজ, আপনারা জানেন। তো আমার চারটা আবার রাখতে হবে, আমি চারটা এঁকে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তোমার প্রসেস আছে 5টা, সুতরাং 5টা প্রসেসের জন্য আমার 5টা রো দরকার। 5টা প্রসেসের জন্য 5টা রো বের করে ফেলছি। আমার প্রসেসগুলো এদিকে আমি প্রসেস লিখতেছি, প্রসেস কলাম, এইটা যে বার্স্ট টাইমের কলামটা, আর এটা হচ্ছে আমার প্রায়োরিটি কলাম, যেগুলো আমার অলরেডি দেওয়া ছিল সেইগুলো। এবং আরেকটা কলাম আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে আমার ওয়েটিং টাইমের জন্য। তারপর আরেকটা আমি অ্যাড করতেছি কমপ্লিশন টাইমের জন্য। এবং সবার শেষে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য আমরা অ্যাড করবো। তো প্রসেস আমার কী কী দেওয়া ছিল? P1, P2, P3, P4 এবং P5, এই 5টা প্রসেস দেওয়া ছিল, যেটা বার্স্ট টাইম 10, 1, 2, 1, 5 এবং প্রায়োরিটি নাম্বার ছিল 3, 1, 4, 5, 2। তো আমাকে যেটা বের করতে হবে প্রথমে ওয়েটিং টাইমটা। তো ওয়েটিং টাইমে বের করার নিয়মটা আগের মতোই, স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। একটা প্রসেস স্টার্টিং টাইম থেকে যদি তার অ্যারাইভাল টাইমটা মাইনাস করি তাহলে ওয়েটিং টাইম আমরা পাই। তাহলে P1 প্রসেসটা কখন স্টার্ট হয়েছিল? P1 প্রসেসটা এই যে দেখতে পাচ্ছি গ্যান চার্টে 6 মিলি সেকেন্ডে স্টার্ট হয়েছিল এবং তার অ্যারাইভাল টাইমটা, যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নাই সেই জন্য আমি বলছিলাম যখন অ্যারাইভাল টাইম না দেওয়া থাকবে আপনাকে 0 মিলি সেকেন্ড ধরে নিতে হবে। তাহলে 6 - 0 = 6। P2 প্রসেসের স্টার্টিং টাইমটা কবে দেখি আমরা? P2 প্রসেসটা 0 মিলি সেকেন্ডে শুরু হয়েছিল এবং অ্যারাইভাল টাইমটা 0 মিলি সেকেন্ড প্রত্যেকটা প্রসেসের জন্যই, তাহলে 0। P3 প্রসেসটা কবে স্টার্ট হয়েছিল? P3 16 মিলি সেকেন্ডে স্টার্ট হয়েছিল এবং তার অ্যারাইভাল টাইমটা 0 মিলি সেকেন্ড, তাহলে 16। এবং P4 প্রসেসটা যখন বের হয়েছিল তখন P4 প্রসেসটা যখন এক্সিকিউট হয়েছিল তখন তার স্টার্টিং টাইম ছিল 18 মিলি সেকেন্ড এবং অ্যারাইভাল 0, তাহলে 18 মিলি সেকেন্ড। এবং সবার শেষে P5 এর স্টার্টিং টাইম ছিল 1 এবং -0 মিলি সেকেন্ড, তাহলে 1 থাকতেছে। তাহলে যদি আমরা এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে চাই সেটা অবশ্যই অনেক সহজ, এবং সেটা আপনাকে করতে হলে সবগুলা ওয়েটিং টাইম যোগ করে আমরা 5 দ্বারা ভাগ দিলে এভারেজ ওয়েটিং টাইমটা বের হয়ে যাবে। তো আশা করি সেটা আপনারা সবাই অবশ্যই করতে পারবেন। সো আমি সেটা করতে চাইতেছি না, আমি এখন কমপ্লিশন টাইমটা বের করবো। P1 প্রসেস কবে কমপ্লিট হয়েছিল? P1 প্রসেস 6 মিলি সেকেন্ডে স্টার্ট হয়েছিল বা কমপ্লিট হয়েছিল 16 মিলি সেকেন্ডে। P2 প্রসেস কখন কমপ্লিট হয়েছিল? P2 প্রসেসটা 1 মিলি সেকেন্ডে কমপ্লিট হয়েছিল। P3 প্রসেস কমপ্লিট হয়েছিল 18 মিলি সেকেন্ডে। P4 প্রসেসটা কমপ্লিট হয়েছিল 19 মিলি সেকেন্ডে। তারপর P5 প্রসেসটা কমপ্লিট হয়েছিল 6 মিলি সেকেন্ডে। তো অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করে আপনাদের জন্য কোনো হার্ড বিষয় না। সবার শেষে টার্ন অ্যারাউন্ড টাইম। আর টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য আমি যে ফর্মুলাটা আগেও লেকচার ভিডিওতে বলছিলাম, আবার বলতেছি, বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম অ্যাকচুয়ালি। তো একটা প্রসেসের বার্স্ট টাইম এবং ওয়েটিং টাইম যোগ করলে সেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাবেন। তো বার্স্ট টাইমও আমাদের আছে, ওয়েটিং টাইমও আছে, তাহলে প্রত্যেকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বের করে আমাদের জন্য কোনো ম্যাটারই না। P1 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 10 এবং তার ওয়েটিং টাইমটা হচ্ছে 6, তাহলে 10 + 6 হচ্ছে 16 মিলি সেকেন্ড।
P2 প্রসেসের বার্স্ট টাইম 1 এবং তার ওয়েটিং টাইম 0, তাহলে 1 + 0 = 1 মিলি সেকেন্ড, এবং P2 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 2 মিলি সেকেন্ড এবং তার ওয়েটিং টাইম হচ্ছে 16 মিলি সেকেন্ড, তাহলে যোগ করলে হচ্ছে 18 মিলি সেকেন্ড। P4 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 1 এবং তার ওয়েটিং টাইমটা হচ্ছে 18 মিলি সেকেন্ড, তাহলে যোগ করলে হচ্ছে 19 মিলি সেকেন্ড। P5 এর বার্স্ট টাইমটা হচ্ছে 5 মিলি সেকেন্ড এবং তার ওয়েটিং টাইমটা হচ্ছে 1, যোগ করলে হচ্ছে 6 মিলি সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করা আপনাদের জন্য কোনো হার্ড বিষয় না। তো আজকের লেকচার ভিডিও এখানেই থাকবে। আশা করি পরবর্তী লেকচার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটি এনজয় করেছেন। আর যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।